আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব যে বাংলাদেশের যে সাংবিধানিক প্রাধান্যটা আছে কিংবা সাংবিধানিক সর্বোচ্চ যে অবস্থানটা আছে এটা নিয়ে আলোচনা করব। আমরা দেখব যে কিভাবে আসলে বাংলাদেশের যে কনস্টিটিউশন আছে এটা আসলে বাংলাদেশের সুপ্রিম ল হিসাবে এটা কাজ করে। এছাড়া এটার ঐতিহাসিক ভিত্তিটা কি, কোন কি প্রভিশন আছে যেটা হচ্ছে সাংবিধানিক যে সর্বোচ্চতা এটা নির্ধারণ করে। এছাড়া এটার এনফোর্সমেন্ট মেকানিজম গুলো যা আছে এটা নিয়ে আমরা আলোচনা করব। কনস্টিটিউশনাল সুপ্রিমেসির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে যে সরকারের যত পাওয়ার আছে সেটা লেজিসলেটিভ হোক কিংবা সেটা হচ্ছে এক্সিকিউটিভ হোক অথবা জুডিশিয়ারি যে পাওয়ার, সকল পাওয়ার এক্সারসাইজ করতে হবে কিংবা ওই পাওয়ারটা ডিরাইভ ফ্রম অ্যান্ড কনস্ট্রেন্ট বাই দ্য কনস্টিটিউশনাল প্রভিশন। সব পাওয়ার এক্সারসাইজ করার জাস্টিফিকেশন দিতে হবে সংবিধানের আন্ডারে। তো আমরা আজকে তাহলে কিভাবে আলোচনা করবো যে হচ্ছে বাংলাদেশের যে সাংবিধানিক সুপ্রিমেসি এটার আসলে পিছনে ইতিহাসটা কি, মূল ধারণাগুলো কি, এছাড়া সংবিধানের যে অনুচ্ছেদগুলো এই সুপ্রিমেসিটা প্রতিষ্ঠা করে এগুলো, জুডিশিয়াল রিভিউ আসলে এই সংবিধানকে কিভাবে রক্ষা করে, এর সাথে গুরুত্বপূর্ণ যে বিখ্যাত যে মামলাগুলো আছে এগুলো আলোচনা করব। পপুলার সভরেন্টির যে কনসেপ্টটা আছে এবং বেসিক স্ট্রাকচার যে ডক্ট্রিন এটা কিভাবে কনস্টিটিউশনাল সুপ্রিমেসি নির্ধারণ করে এটা নিয়ে আলোচনা করব। আর আমরা দেখবো যে গ্লোবাল একটা অ্যাসপেক্ট নিয়ে আমরা আলোচনা করতে যাবো, আসলে গ্লোবাল অ্যাসপেক্ট গুলো কি কি। তো প্রথমে আমরা যদি দেখি যে কনস্টিটিউশনাল সুপ্রিমেসির হিস্ট্রিক্যাল রিজনিংটা কি, তো এটা আমরা যদি বলি যে আসলে একটা দেশে যদি সরকার, আইন, প্রশাসন যা আছে সবাই সবকিছুই হচ্ছে সংবিধানের অধীনে চলবে। কারণ হচ্ছে সংবিধান হচ্ছে একটা দেশের সর্বোচ্চ আইন। তো কোনো আইন কিংবা সরকারি সিদ্ধান্ত যদি সংবিধানের সাথে না মেলে সেটা বাতিল হয়ে যাবে। তো এটা বলতে পারি যে যে কোনো আমরা খেলা কিংবা হচ্ছে যে কোনো একটা ফিল্ডের সকল রুল এটার সাথে মেনে চলতে হবে। এটাকে আমরা বলতেছি হেন্স কাউসেনের মতে গ্রুননর্ম, বেসিক নর্ম। যে গ্রুননর্ম আমরা দেখেছি যে গ্রুননর্মের এর আগে আমরা আলোচনা করেছিলাম যে আমরা বলতেছি একটা রাষ্ট্রের সর্বোচ্চ আইন। এছাড়া মার্বিল ভার্সেস মেডিসন যে কেসটা আছে এখানেও কিন্তু আমরা দেখবো যে আলোচনা করেছি আমরা যে ইট ইস এমফ্যাটিক্যালি দ্য প্রভিন্স অ্যান্ড ডিউটি অফ দ্য জুডিশিয়াল ডিপার্টমেন্ট টু সে হোয়াট দ্য ল ইজ। তো ল কি, আসলে ল এর প্রকৃত ব্যাখ্যা কিন্তু জুডিশিয়ারি দিবে। আর যদি এমন হয় যে কোনো ল কনফ্লিক্ট করে ইচ আদার, তো আসলে কোন লটা শেষ পর্যন্ত ফাংশন করবে এটা নিয়ে আদালত সিদ্ধান্ত দিবে আসলে কোনটা প্রযোজ্য হবে। তো এই যে সুপ্রিমেসির যে ধারণাটা এটা কিন্তু অনেকের থিঙ্কিং থেকে এসেছে। আমরা দেখব যেমন রুসো যিনি আছেন কিংবা থমাস পেইন এরকম যারা জুরিস্ট আছেন তারা কিন্তু তাদের সিদ্ধান্তে এই ব্যাপারগুলো আমাদের ক্লিয়ার করে। আমরা যখন ডাইসির রুল অফ ল পড়ি তখনও কিন্তু আমরা দেখি যে সুপ্রিমেসি অফ দ্য ল এটা কিন্তু একটা কমন ফিচার, যে যে কোনো দেশে হচ্ছে লটাই হচ্ছে প্রাধান্য পাবে, সকল কাজ হচ্ছে ল এর আন্ডারে করতে হবে। এছাড়া রুসোর যে হচ্ছে সামাজিক চুক্তি বা সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি আছে এখানেও কিন্তু এটা বলে যে আসলে দেশের ক্ষমতা মূলত জনগণের হাতে। তো জনগণ তার সেই কিছু ক্ষমতা সরকারকে দেয় যেন সরকার জনগণের পক্ষে, জনগণের কল্যাণে সকল কাজগুলা করে। তো যখন সরকার যখনই জনগণের ইচ্ছার বাইরে যায় তো জনগণ এই যে তাদের যে ক্ষমতা এটা কিন্তু ফিরিয়ে আনতে পারে। তো বাংলাদেশের যে সাংবিধানিক কাঠামো এটা নিয়ে যদি আমরা আলোচনা করি আমরা দেখবো আমাদের একটা রিটেন কনস্টিটিউশন আছে। তো সাধারণত লিখিত কনস্টিটিউশনের ক্ষেত্রে একটি কমন ফিচার হচ্ছে যে ওই দেশগুলোতে সাংবিধানিক প্রাধান্য থাকে। যেমন আমরা দেখবো যে আমাদের আর্টিকেল 7 আমরা হচ্ছে একদম এক্সপ্লিসিটলি মেনশন করেছি যে আমাদের দেশে হচ্ছে সংবিধান প্রধান। বাট এই ধরনের সংবিধান মানে যে ক্লজ গুলা কিংবা আর্টিকেল গুলো এগুলো কিন্তু বেশিরভাগ দেশে থাকে না, কারণ রিটেন সংবিধান থাকলেই ধরে নেওয়া হয় ওই দেশের সংবিধান প্রধান, অন্যান্য যে আইন অর্গান গুলো আছে তারা হচ্ছে এটার আন্ডারে পাওয়ার গুলা ডিরাইভ করে। তো মৃধা ভার্সেস স্টেট যে মামলাটা আছে এখানে কিন্তু বলা আছে দ্য কনস্টিটিউশন এক্সিস্ট বিকজ দ্য উইল অফ দ্য পিপল ইজ রিফ্লেক্টেড ইন ইট। বাংলাদেশের মানুষের আসলে যে উইল কিংবা আমাদের ইচ্ছার প্রতিফলন কিন্তু এই সংবিধান, এই কারণেই এই যে লটা এটাকে আমরা বলবো সুপ্রিম। এছাড়া দেখবো যে কনস্টিটিউশনাল সুপ্রিমেসি প্রোটেক্ট করার আরেকটি কমন ফিচার হচ্ছে রিজিড অ্যামেন্ডমেন্ট প্রসিডিওর, যে সংশোধনী পদ্ধতিগুলো খুব বেশি কঠিন হয়, যে সাধারণ যে সিম্পল শুধু সংখ্যাগরিষ্ঠ এটা সমর্থনই কিন্তু যথেষ্ট নয়। তো সংবিধান সংশোধন করতে আমরা গেলে দেখবো যে 2/3 মেজরিটি লাগে কিংবা কিছু কিছু ক্ষেত্রে রেফারেন্ডাম লাগে। তো সংসদ চাইলেই কিন্তু খুব সহজেই সংবিধান পরিবর্তন করতে পারে না, স্পেশালি যে বেসিক স্ট্রাকচার আছে এটা কিন্তু চেঞ্জ করতে। এখানে আমাদের আরেকটি কমন ফিচার আমরা দেখবো, এখানে হচ্ছে একটা স্পষ্ট যে স্তর বিন্যাস এটা কিন্তু আছে, কারণ আমরা দেখবো যে ফান্ডামেন্টাল ল এবং সুপিরিয়র ল এই দুইটা লর সাথে আমরা একটা ডিফারেন্স করেছি। ইউকে তে যে জিনিসটা নাই, যে ওদের ওখানে কনস্টিটিউশনাল ল কিংবা অর্ডিনারি ল যাই বলি সবই অর্ডিনারি ল, কারণ একই অ্যামেন্ডমেন্ট প্রসিডিওরে চেঞ্জ করা যায়। বাট ওটাও কিছুটা চেঞ্জ আসছে আমরা দেখবো শেষ পর্যন্ত। তো
আমাদের বাংলাদেশে কিন্তু আমরা ফান্ডামেন্টাল ল কিংবা সুপেরিয়র ল স্ট্যাটাস দিয়েছি অর্ডিনারি স্ট্যাটিউটস থেকে। তো এখানে আমাদের দেশে যে পার্লামেন্টের আইন প্রণয়নের যে ক্ষমতা, এটা কিন্তু সংবিধানের সাপেক্ষ হইতে হবে, সংবিধানের চেয়ে বড় নয়। তো পার্লামেন্ট বাংলাদেশের সংবিধানের চেয়ে আমরা বড় বলতে পারবো না, কারণ এখানে বাংলাদেশ ভার্সেস আসাদুজ্জামান সিদ্দিকী যে 60th অ্যামেন্ডমেন্ট যে মামলা, এখানে কিন্তু বলা হয়েছে পার্লামেন্টস লেজিসলেটিভ পাওয়ার ইজ সাবজেক্ট টু কনস্টিটিউশনাল প্রভিশনস নট ভাইস ভার্সা, যে আসলে কোন সিচুয়েশনে পার্লামেন্ট সংবিধানের চেয়ে বড় হতে পারবে না। এছাড়া আমরা দেখবো যে আসলে আমাদের কিছু অনুচ্ছেদ আছে যেগুলো বাংলাদেশের যে সংবিধান সুপ্রিম এটা এনশিওর করে। একটা হচ্ছে আমাদের প্রিয়াম্বলে আমরা শুরুতেই বলে দিয়েছি উই দ্য পিপল অফ বাংলাদেশ। তার মানে আমরা আর্টিকেল 7-এ দেখবো যে সোর্স অফ পাওয়ার নিয়ে আমরা আলোচনা করি। তো সোর্স অফ পাওয়ার এখানেও কিন্তু আলোচনা করছি যে উই দ্য পিপল অফ বাংলাদেশ, যেহেতু সংবিধান হচ্ছে জনগণের ইচ্ছার প্রতিফলন, এই কারণে এটার যে লেজিটিমেসি এটা একদম সরাসরি জনগণ থেকে আসে। এর জন্য সংবিধানে কিন্তু প্রিয়াম্বলে আমরা বলে দিয়েছি যে আমাদের দায়িত্ব হচ্ছে টু সেফগার্ড প্রোটেক্ট অ্যান্ড ডিফেন্ড দিস কনস্টিটিউশন। আর কনস্টিটিউশনাল যে সুপ্রিমেসি এটা প্রোটেক্ট করা, কারণ এটা হচ্ছে ইমবডিমেন্ট অফ দ্য উইল অফ দ্য পিপল। আবার আমরা যদি অনুচ্ছেদ 7-এ যাই, এটা কিন্তু হচ্ছে কর্নারস্টোন বা সর্বোচ্চতা, যে বাংলাদেশের কনস্টিটিউশন যে সুপ্রিম এটার মূল ভিত্তি আমরা বলতেছি অনুচ্ছেদ 7। কারণ এখানে প্রথমে কিন্তু সোর্স অফ পাওয়ারটা হচ্ছে জনগণ, সকল পাওয়ারটা জনগণের আন্ডার এক্সারসাইজ করতে হবে। আর এটার যে এক্সারসাইজটা এটা করতে হবে ইফেক্টেড অনলি আন্ডার অ্যান্ড বাই দ্য অথরিটি অফ দ্য কনস্টিটিউশন, যে সংবিধানের আন্ডারে এই যে সকল ক্ষমতা এটা এক্সারসাইজ করতে পারবো। আর আমাদের যে সংবিধানটা সুপ্রিম ল, এটা কিন্তু আমরা 7-এর 2 অনুচ্ছেদে বলে দিয়েছি যে যেহেতু এটা উইল অফ দ্য পিপলের রিফ্লেকশন, এই কারণে এটা হচ্ছে সুপ্রিম ল অফ দ্য রিপাবলিক। আর অন্য যে কোনো ল এটা সাংঘর্ষিক হয়, তো ওই ইনকনসিস্টেন্ট যে পার্টটা, ওই পার্টটুকু কিন্তু অসামঞ্জস্যটুকু অংশটুকু কিন্তু বাতিল হবে। আমরা একদম স্পষ্ট ঘোষণা কিন্তু দিয়েছি যে যদি সংবিধানের সাথে না মানে, যদি না মিলে তাহলে ওই অংশটি বাতিল। আবার আমরা অনুচ্ছেদ 26-এও কিন্তু বলে দিয়েছি যে মৌলিক অধিকারের সাথে যদি সাংঘর্ষিক কোনো আইন বানানো হয়, তো ওই অংশটুকু কিন্তু জুডিশিয়াল রিভিউ এর পাওয়ার যে এক্সারসাইজ করে ওই অংশটুকু কিন্তু বাতিল করে দিতে পারবে। আবার আর্টিকেল 65-এ আমরা দেখবো যে আমাদের যে সংবিধানের আন্ডারে আমরা লেজিসলেচারকে আইন প্রণয়নের ক্ষমতা দিয়েছি, কিন্তু এই যে লেজিসলেটিভ অথরিটি যেটা আছে ইট ইজ সাবজেক্ট টু দ্য কনস্টিটিউশন। তার মানে একদম আইন প্রণয়নের যে ক্ষমতা এটা সংবিধানের অধীন, সংবিধানকে ডিঙিয়ে কোনো আইন কিন্তু বানানো যাবে না। তো পার্লামেন্ট ইজ এ ক্রিয়েচার অফ দ্য কনস্টিটিউশন নট মাস্টার। আরেকটা জিনিস যেটা আমরা দেখবো যে জুডিশিয়াল এনফোর্সমেন্ট, আমরা আর্টিকেল 44-ও এখানে মেনশন করতে পারি যে ফান্ডামেন্টাল রাইটস এনফোর্স করতে পারবো জুডিশিয়াল এনফোর্সমেন্টের থ্রুতে কিংবা জুডিশিয়াল রিভিউ এর থ্রুতে। এটা কিন্তু আলটিমেটলি জুডিশিয়ারি চেক করবে যে সংবিধানের বাইরে কোনো সিদ্ধান্ত সরকার নিয়েছে কিনা, যদি নিয়ে থাকে তাহলে ওই জিনিসটা কিন্তু বাতিল ঘোষণা করা হবে। আর জুডিশিয়াল রিভিউর যে ক্ষমতাটা আছে, যেহেতু আমরা জুডিশিয়ারিকে বলতেছি গার্ডিয়ান অফ দ্য কনস্টিটিউশন, তো অ্যাজ এ গার্ডিয়ান জুডিশিয়ারির দায়িত্ব হচ্ছে সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশনকে মেনটেন করা। তো আদালতের এই যে রিভিউ করার যে ক্ষমতা এটাকে আমরা বলতেছি জুডিশিয়াল রিভিউ। তো এর মাধ্যমে আদালত সরকারের যে কোনো কাজ, আইন প্রণয়ন, সিদ্ধান্ত গ্রহণ সবকিছুকে সংবিধানের মানদণ্ডে বিচার করতে পারে। তো আদালত দেখে যে আসলে কোনো সংবিধানের আন্ডারে দেওয়া যে কোনো মৌলিক অধিকার এটাকে ভঙ্গ করা হয়েছে কিনা, কিংবা সরকারের কোনো সিদ্ধান্ত যে কনস্টিটিউশনালিটি অফ লজ এন্ড এক্সিকিউটিভ অ্যাকশনস এটা সংবিধানের দেওয়া ক্ষমতার বাইরে যাচ্ছে কিনা। আর যদি দেখে যে আসলে কোনো আইন বা সিদ্ধান্ত সংবিধানের সাথে মেলে না, তাহলে সেটিকে অকার্যকর বা বাতিল ঘোষণা করতে পারে। তো আনোয়ার হোসেন চৌধুরী কেস কিন্তু আমরা দেখবো এখানে বলা আছে যে এখানে সুপ্রিম কোর্ট বলেছিল দেয়ার মাস্ট বি সাম অথরিটি টু মেনটেন অ্যান্ড প্রিজার্ভ দ্য সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশন অ্যান্ড দেয়ার ক্যান বি নো ডাউট দ্য জুডিশিয়ারি মাস্ট বি দ্যাট অথরিটি। যে আসলে সংবিধানের যে সর্বোচ্চতা রক্ষা বা সংরক্ষণ করা, এটার জন্য একটা কর্তৃপক্ষ অবশ্যই থাকতে হবে। আর এতে কোনো সন্দেহ নেই বিচার বিভাগই হচ্ছে সেই কর্তৃপক্ষ। এছাড়া আরো কিছু আমরা যদি গুরুত্বপূর্ণ মামলার কথা বলি, 8th অ্যামেন্ডমেন্ট কেসে কিন্তু সংবিধানের যে প্রাধান্য এটা নিয়ে অনেক কিছু বলা আছে। 8ম সংশোধনী মামলায় যেমন বলা হয়েছিল যখন বিকেন্দ্রীকরণের চেষ্টা করা হয়েছিল, তো এখানে বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন ওনারা এস্টাবলিশ করেছিলেন। বলছেন বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন যেটা আছে সেটা হচ্ছে সংবিধান মানে সংশোধনের যে ক্ষমতা, পার্লামেন্টের এই ক্ষমতাটাকে অনেকটাই লিমিট করে দেয়। যে পার্লামেন্ট সংবিধানকে সংশোধন করতে পারে, কিন্তু সংবিধানের মৌলিক বা মূল কাঠামো কিন্তু পরিবর্তন করতে পারবে না। এখানে জাস্টিস শাহাবুদ্দিন আহমেদ খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছিলেন, দ্য কনস্টিটিউশন স্ট্যান্ডস অ্যাট দ্য অ্যাপেক্স বিকজ ইট ইজ দ্য সুপ্রিম ল। এটা তখন পর্যন্ত সুই জেনারিস বা এটার নেচারটা থাকবে অনলি অ্যাজ লং ইট ইজ অ্যাকসেপ্টেড বাই দ্য পিপল।
তো যতক্ষণ পর্যন্ত জনগণ সাপোর্ট করবে ততক্ষণ পর্যন্ত এটার এই যে সুপ্রিমেসি যে ক্যারেক্টারটা এটা কিন্তু থাকবে। তো পার্লামেন্টের এই ক্ষেত্রে কোনো ফাইনাল সে এই ম্যাটারে নাই। তো এখানে আমরা দেখবো মার্বিরি ভার্সেস মেডিসনের মতো একটা উক্তি কিন্তু এখানে ইউজ করা হয়েছে। ইট ইজ দ্য সুপ্রিম কোর্ট হুইচ ডিটারমাইন what law is and what is not. So it is emphatically the province and the duty of the judicial department to say what the law is. এই উক্তিটা কিন্তু আমরা দেখলাম যে এখানে কিন্তু আমরা রিপ্রোডিউস করেছি। এছাড়া 16 অ্যামেন্ডমেন্ট যে মামলাটা আছে এখানেও কিন্তু ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি এনশিওর করার জন্য মামলাটা অনেক গুরুত্বপূর্ণ। যে পার্লামেন্ট আসলে জাজ রিমুভালদের ক্ষেত্রে যে প্রসিডিওরটা আছে এটা পারে যে সময় ফিরিয়ে নেয়, এটাকে যখন আনকনস্টিটিউশনাল ঘোষণা করা হয় এটা কিন্তু আমরা দেখব যে সুপ্রিমেসি মেনটেন করার জন্যই। তো এখানে জাস্টিস সৈয়দ মাহমুদ হোসেন উনি কিন্তু বলেছিলেন যে আমাদের যে কনস্টিটিউশনাল ডিসপেন্সেশন এখানে আসলে কনস্টিটিউশন অ্যান্ড নট দ্য পার্লামেন্ট হুইচ ইজ সুপ্রিম। তো পার্লামেন্টের যে লেজিসলেটিভ পাওয়ার ইট ইজ সাবজেক্ট টু দ্য প্রভিশনস অফ দ্য কনস্টিটিউশন, অ্যান্ড যদি কোনো কিছু ইনকনসিস্টেন্ট হয় ওইটুকু হচ্ছে ভয়েড ঘোষণা করা হবে। আবার একই কেসে জাস্টিস আব্দুল ওয়াহাব মিয়া বলেছিলেন যে আমাদের সংবিধানে আসলে কোথাও বলা নাই যে পার্লামেন্ট সুপ্রিম। তো সুপ্রিম ওয়ার্ডটা শুধুমাত্র যে অনুচ্ছেদ 7 ক্লজ 2তেই পাওয়া যেতে পারে, আর আরেকটা হচ্ছে 4th প্যারাগ্রাফ অফ দ্য প্রিয়াম্বল, এই দুইটা জায়গায় সুপ্রিম করা শব্দটা পাওয়া যাবে। আর এটা শুধুমাত্র ব্যবহার করা হয়েছে সংবিধান যে সর্বোচ্চ এইচএনসি। আরো যদি গুরুত্বপূর্ণ কিছু মামলা আমরা আলোচনা করি, যে আমরা দেখবো শোয়েব ভার্সেস গভর্নমেন্ট অফ বাংলাদেশ, এখানেও কিন্তু বলা আছে যে আসলে কনস্টিটিউশন সকল কিছুর সোর্স অফ পাওয়ার, গ্রুনম থিওরি আমরা যেটা পড়লাম হান্স কেলসেনের, কারণ এটার ম্যানিফেস্টেশনটা হয়েছে সোভারেন উইল অফ দ্য পিপলের কারণে। মৃধা ভার্সেস স্টেটের কথা আমরা একটু আগে বলেছি যে কনস্টিটিউশন সুপ্রিম ল বিকজ ইট এক্সিস্ট, এটা এক্সিস্ট করে, আর ইট এক্সিস্ট বিকজ দ্য উইল অফ দ্য পিপল ইজ রিফ্লেক্টেড ইন ইট। আর ইটালিয়ান মার্বেল ওয়ার্কস লিমিটেড যে কেসটা আছে 5th অ্যামেন্ডমেন্ট কেসে, ওইখানেও কিন্তু বলা আছে যে আলটিমেটলি কনস্টিটিউশনের সুপ্রিমেসি ইট মাস্ট প্রিভেল আন্ডার অল সার্কামস্টেন্সেস, সকল ধরনের সিচুয়েশনে কনস্টিটিউশনাল সুপ্রিমেসিটাকে এক্সিস্ট করতে হবে। আর যত ধরনের সোর্স অফ লেজিটিমেসি, কোনো কাজের বৈধতা আমরা নির্ধারণ করব সংবিধানের আন্ডারে, আর কোনো কাজই ভ্যালিড হবে না আনলেস ইট ইজ ইন কনফর্মিটি উইথ দ্য কনস্টিটিউশন বোথ ইন লেটার অ্যান্ড স্পিরিট। তার মানে কনস্টিটিউশনালিজমের কথা যে আমরা বলেছিলাম, সকল কাজের ক্ষেত্রে কনস্টিটিউশনালিজম ফলো করতে হবে, যে সংবিধানের লেটার এবং স্পিরিট দুইটাই ফলো করতে হবে। এখানে আমরা একটা বোনাস আলোচনা করেছি, যেমন আমরা যদি জিজ্ঞেস করি আসলে কি পার্লামেন্টের ল পাস করার ক্ষমতাটা একদম অ্যাবসলিউট, কিংবা সে কি চাইলে যে কোনো ল পাস করতে পারে, এটা আমরা দেখবো যে বাংলাদেশে আসলে পার্লামেন্টারি সভরেনিটি কেন নাই। তার একটা কারণ হচ্ছে খন্দকার দেলোয়ার হোসেন যে কেসটা আছে 5th অ্যামেন্ডমেন্ট মামলা, এখানে কিন্তু বলা ছিল যে লেজিসলেটিভ জাজমেন্টের একটা কনসেপ্ট আছে, যে পার্লামেন্টের পাওয়ারটা এতটাই লিমিটেড যে সে চাইলে লেজিসলেটিভ জাজমেন্ট যেটা আছে আলটিমেটলি এই ধরনের কোনো আইন বানাতে পারবে না যেটা জুডিশিয়াল ভার্ডিক্ট কে হচ্ছে কন্ট্রাডিক্ট করে, এই ধরনের কোনো ল ভ্যালিড হবে না। সাপোজ কালকে বলল যে জুডিশিয়ারি বলেছে যে বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন আছে, এই ধরনের কোনো কিছু ভায়োলেট করে কোনো আইন পাস করা যায়, জাজমেন্টটা এফেক্টিভ হবে না। এই ধরনের কোন লেজিসলেটিভ জাজমেন্ট যেটা আছে, এটা একটা জাজমেন্টকে ইনএফেক্টিভ করার জন্য কোনো জাজমেন্ট বাংলাদেশে পাস করা যাবে না। তো এখানে মোস্তাফিজুর রহমান খান ভার্সেস বাংলাদেশ কেসেও কিন্তু বলা ছিল যে পাওয়ার টু ভ্যালিডেট এ ল ডিক্লেয়ার্ড ইলিগাল বাই দ্য রিমুভিং দ্য কজ অফ ইলিগ্যালিটি বাট ক্যান নট রিভার্স কোর্ট জাজমেন্ট, যে আপনি যদি কোনো কিছুর ভ্যালিডিটি আলটিমেটলি, সাপোজ আমরা জানি এক্লিপস নামে একটা থিওরি আছে, যে কোনো কিছুর যদি এমন হয় মাঝে মাঝে আছে ওটার হয়তো বা যে কার্যকারিতা হয়ে যেতে পারে, যে ওভারশ্যাডোড হয়ে গেছে কিছুদিনের জন্য, ওটা স্টপ করে দিলাম আমরা ওটার এফেক্টিভনেস, কিন্তু ওটার যে আন্ডারলাইং যে কজের কারণে ওই ইলিগ্যালিটি আসতেছিল, আমরা যদি কজটাকে রিমুভ করে দিতে পারি এটা সমস্যা নেই, কিন্তু আমরা ডাইরেক্ট কোর্টের যে জাজমেন্ট এটাকে রিভার্স করতে পারবো না। এটার ভ্যালিডিটির যে 3টা টেস্ট আছে এটা আমরা শেষের দিকে পড়বো। তো এরপরে পপুলার সভরেনিটির কথা যদি আমরা বলি, যে জনগণের যে সার্বভৌমত্ব আছে, তো পপুলার সভরেনিটির সিম্পল মিনিং হচ্ছে যে সংবিধানের আন্ডারে সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। তো আমাদের আর্টিকেল যে 7 ক্লজ 1-এ কিন্তু স্পষ্টভাবে আমরা বলে দিয়েছি যে সকল আসলে ক্ষমতার মালিক হবেন জনগণ। আর কনস্টিটিউশনাল চ্যানেলিং মানে হচ্ছে এটাই যে কোনো ক্ষমতা আছে ওটা কনস্টিটিউশনালের যে চ্যানেল আছে ওইভাবেই ওই আন্ডার অ্যান্ড বাই দ্য অথরিটি অফ দ্য কনস্টিটিউশন, ওই একই চ্যানেলে আমরা সকল পাওয়ার এক্সারসাইজ করব। আর গভর্নমেন্টের যে পাওয়ার, সকল অর্গান যেটা জুডিশিয়ারি ইনক্লুডেড, তার পাওয়ারটা আনলিমিটেড না,
কনস্ট্যান্ট বা সীমাবদ্ধতা, এটা কিন্তু অবভিয়াসলি তার ফলো করতে হবে। বিয়ন্ড কনস্টিটিউশনাল লিমিটেশন যেটা আছে, তার বাইরে কোনো পাওয়ার কোনো অর্গানিক ক্লেম করতে পারবে না। আর ডেমোক্রেটিক অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে, যে যারা পাবলিক অফিসিয়াল আছেন তারা কিন্তু জনগণের কাছে তারা দায়বদ্ধ, কনস্টিটিউশনাল মেকানিজম ফলো করে তাদের যে কোনো কাজ করতে হবে। আর এখানে ডক্টর কামাল হোসেনের একটি খুব গুরুত্বপূর্ণ উক্তি আছে, কনস্টিটিউশনাল ড্রাফটিং কমিটির যে চেয়ারম্যান, উনি বলেছেন আসলে আমাদের কনস্টিটিউশনটা আমরা ড্রাফট করেছি কারণ আমাদের বিশ্বাস ছিল মানুষের যে পিপলস পাওয়ার এটার উপর, আর আমরা আসলে তাদের রিপ্রেজেন্টেটিভ। তো আমাদের যে স্বাধীনতা যুদ্ধ কিংবা ইন্ডিপেন্ডেন্ট ডিক্লারেশন ছিল, এটার মেন উদ্দেশ্য ছিল পিপল এম্পাওয়ারমেন্ট, জনগণকে আমরা এম্পাওয়ার করতে চেয়েছি। তো আর এটার রেগুলেশনটা করবে মেইনলি সংবিধান। তো বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন আমরা যদি আলোচনা করি, একটু আগে আমরা অনুচ্ছেদগুলো আলোচনা করেছিলাম, যে প্রিয়াম্বল কিংবা আর্টিকেল 7। তো বেসিক স্ট্রাকচার ডক্ট্রিনও কিন্তু সংবিধানের যে প্রাধান্য এটা রক্ষার ক্ষেত্রে খুবই একটি গুরুত্বপূর্ণ ডক্ট্রিন। তার কারণ আমরা দেখব যে আমরা জানি যে সংবিধানের যে মূল আত্মা কিংবা চরিত্র জানি নষ্ট না হয়ে যায়, এটা কিন্তু ট্রাই করে বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন। তো ইন্ডিয়াতে হচ্ছে কেশবানন্দ ভারতী যে কেসটাতে আছে, ওইখানে এই ডক্ট্রিনটা ফার্স্ট আর্টিকুলেট করা হয়। আর বাংলাদেশে ফর্মালি এটা অ্যাডপ্ট করা হয় হচ্ছে 8th অ্যামেন্ডমেন্ট কেসে। এর আগে আমরা দেখবো যে আমরা একটি মামলা এটা আলোচনা করেছিলাম, আব্দুল হক যে মামলাটা আছে। তো এখানে এটাই বলে যে হোল দ্যাট সার্টেন ফান্ডামেন্টাল ফিচার্স ক্যান নট বি অল্টার্ড ইভেন থ্রু কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, যে সংবিধানের কিছু অংশ আছে এটা কোনোভাবেই পরিবর্তন করা যাবে না। যেমন আমাদের সংবিধানের কিছু বেসিক স্ট্রাকচার আমরা আইডেন্টিফাই করেছি, সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশন, তারপর হচ্ছে রিপাবলিকান গভর্নমেন্ট সিস্টেম, ইউনিটারি স্টেট, এটা আমরা হচ্ছে 8th অ্যামেন্ডমেন্ট কেস এস্টাবলিশ করেছি, সেপারেশন অফ পাওয়ার, ফান্ডামেন্টাল রাইটস এর যে প্রোটেকশন কিংবা জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স, যেটা আমরা 16th অ্যামেন্ডমেন্ট মামলায় প্রোটেক্ট করেছি। এইটা কিন্তু এই যে ফিচারগুলো আছে এগুলো চাইলেও সংবিধানের যে ফিচারগুলো আছে পার্লামেন্ট পরিবর্তন করতে পারবে না। কারণ এই যে জাস্টিস শাহাবুদ্দিন কিন্তু আহমেদ কিন্তু 8th অ্যামেন্ডমেন্ট মামলায় বলেছিলেন পার্লামেন্ট মে অ্যামেন্ড দ্য কনস্টিটিউশন, সংবিধান পরিবর্তন করতে পারে, বাট ইট ক্যান নট চেঞ্জ দ্য বেসিক ফিচার অর ইটস ফ্রেমওয়ার্ক। The constitution is indeed amendable by the parliament, but that doesn't mean that parliament can abrogate or destroy its basic features or framework. তো এটার আসলে মেইন যুক্তিটা কি? আমরা জানি একটা সংবিধানের আলটিমেটলি একটা ব্যালেন্স মেনটেন করতে হয়, যে এটা চেঞ্জিং সার্কামস্টেন্সেস যেটা আছে লিভিং কনস্টিটিউশনালিজম, যে চেঞ্জিং সার্কামস্টেন্সেস সাথে এটা পরিবর্তন করতে হবে, বাট এট দ্য সেম টাইম কনস্টিটিউশনাল সুপ্রিমেসি প্রোটেক্ট করতে হবে, যেটা অ্যামেন্ডমেন্ট করা যাবে না যেটা হচ্ছে কনস্টিটিউশনাল সুপ্রিমেসিকে ভায়োলেট করে। আর এই যে আমরা এই যে ক্যারেক্টার গুলো বলতেছি এগুলা কিন্তু কনস্টিটিউশনাল সুপ্রিমেসি প্রোটেক্ট করার একটা মেকানিজম, এই কারণে এগুলাকে আমরা বলতেছি এগুলো হচ্ছে বেসিক ফিচার। তো কনস্টিটিউশনাল সুপ্রিমেসি আর পার্লামেন্টারি সুপ্রিমেসির একটা পার্থক্য আছে। তো বর্তমানে কিন্তু এটা অ্যাবসলিউট ফর্মে ট্রেডিশনালি ছিল ইউকেতে, বর্তমানে এটা আমরা দেখবো কিছু অ্যামেন্ডমেন্ট এসেছে। তো আমরা প্রথমে পার্থক্যটা পড়ি, যে একটা হচ্ছে কনস্টিটিউশনাল সুপ্রিমেসি মানে এটাই যে সংবিধান হচ্ছে দেশের সর্বোচ্চ আইন, আর ইট ইজ সুপ্রিম ওভার অল আদার লস অ্যান্ড গভর্নমেন্টাল অ্যাকশন, সকল কিছুর উপর এটা প্রাধান্য পাবে। অন্যদিকে পার্লামেন্টের যে সুপ্রিমেসি যে দেশগুলো আছে ওইখানে আমরা দেখবো যে এখানে আনলিমিটেড লেজিসলেটিভ অথরিটি আছে, সে চাইলেই যে কোনো কিছু করতে পারে। তো যেমন সুইস পলিটিক্যাল থিওরিতে এটা বলা হয় যে পার্লামেন্ট চাইলে ছেলেকে মেয়ে, মেয়েকে ছেলে বানানো বাদে যে কোনো কাজ করতে পারে। তো এই যে আনরেস্ট্রিক্টেড পাওয়ার এটা কিন্তু পার্লামেন্টারি সুপ্রিমেসিতে থাকে। আবার সাধারণত কনস্টিটিউশনাল সুপ্রিমেসি দেশগুলো ওইখানে কিন্তু সংবিধানগুলো থাকে লিখিত এবং এগুলো কিন্তু খুব সহজেই পরিবর্তন করা যায় না। আর ওই অন্যদিকে আমরা দেখবো যে এই ধরনের সংবিধান যেগুলো আছে, আনরিটেন কনস্টিটিউশন যেগুলো আছে এগুলো অলিখিত হয় এবং ফ্লেক্সিবল, যে খুব নমনীয়, চাইলে চেঞ্জ করা যায় সাধারণ ল এর মতোই। আর কোর্ট যদি এমন হয় যে সংবিধানের সাথে সাংঘর্ষিক হয় তাহলে কিন্তু বাতিল করতে পারে এইদিকে। আর এইদিকে আমরা দেখবো আসলে ভ্যালিডিটি অফ দ্য ল, এটাকে বাতিল করা যায় না। আবার পার্লামেন্ট যেটা আছে, পার্লামেন্টের যে সকল ক্ষমতা এটা সংবিধানের আন্ডারে কাজ করে। আর অন্যদিকে আমরা দেখবো পার্লামেন্ট একদম মানে চূড়ান্ত ক্ষমতার উৎস। তো কনস্টিটিউশনাল সুপ্রিমেসির উদাহরণ হচ্ছে বাংলাদেশ, ইউএসএ, ইন্ডিয়া। আর এইদিকে পার্লামেন্টারি সুপ্রিমেসির উদাহরণ হচ্ছে ইউকে। বা ইউকেতেও কিন্তু এই ফর্মটা দেখবো আমরা অনেকটাই চেঞ্জ হয়ে আসছে। যেমন ওদের হচ্ছে হিউম্যান রাইটস অ্যাক্ট যেটা এসেছে, এটা আন্ডারে ডিক্লারেশন অফ ইনকম্প্যাটিবিলিটি দেওয়া যেতে পারে, যে এটার সাথে সাংঘর্ষিক হইলে ওই জিনিসটাকে ইনভ্যালিডেট করে দিতে পারে। কিংবা আবার ওদের আরেকটা জিনিস চেঞ্জ আসছে, আমরা দেখবো যে সুপ্রিম কোর্ট ইস্টাবলিশ করা হয়েছে। তো সুপ্রিম কোর্টকে অনেকটাই রিভিউর পাওয়ার দেওয়া হয়েছে, যেটা ট্রেডিশনাল যে মোডটা ছিল ওটার সাথে অনেকটাই ডিফারেন্ট।
আবার ওরা যেহেতু ইউরোপিয়ান একটা মেকানিজমে কাজ করে, তো ইউরোপিয়ান অনেক কিছুই ওদের এখন মেকানিজমটা ফলো আলটিমেটলি করতে হতো ফর এ লং টাইম। এই কারণে আমরা দেখবো যে সুপ্রিমেসির যে কনসেপ্টটা এটা কিন্তু অনেকটাই বর্তমানে লিমিটেড হয়ে আসছে। তো বাংলাদেশ আমরা দেখবো যে এক্সপ্লিসিটলি রিজেক্টেড পার্লামেন্টারি সুপ্রিমেসি ইন ফেভার অফ কনস্টিটিউশনাল সুপ্রিমেসি, কারণ আমরা একদম আমাদের সংবিধানে ক্লিয়ারলি বলে দিয়েছি যে আসলে আমাদের এখানে সংবিধান এটাই প্রধান থাকবে। আর সুপ্রিম কোর্ট এক্ষেত্রে একটা ক্রুশাল রোল প্লে করেছে, কারণ সে কনসিস্টেন্টলি বলে গিয়েছে যে পার্লামেন্ট ক্যারিজ নো সুপ্রিমেসি, রেদার আওয়ার কনস্টিটিউশনাল ক্যারিজ ইট। আসলে আমাদের বাংলাদেশে যেটা আছে যে পার্লামেন্ট কোনো সর্বোচ্চ ক্ষমতা রাখে না, আমাদের সংবিধানই আসলে তা রাখে। তো বাংলাদেশের অ্যাপ্রোচটাকে আমরা ডিস্টিংটিভ কেন বলতেছি, যেমন জাস্টিস বদরুল হায়দার চৌধুরী এই অ্যামেন্ডমেন্ট কেসে বলেছেন আর্টিকেল 7 যেটা আছে এটা ইউনিক নেচার। তো ইভেন আর্টিকেল 7 কে আমরা বলেছি, মানে সৈয়দ ইশতিয়াক আহমেদ যিনি আছেন, অ্যাডভোকেট সৈয়দ ইশতিয়াক আহমেদ, উনি কিন্তু এটাকে বলেছেন পোলিস্টার অফ দ্য কনস্টিটিউশন। আমাদের সংবিধানের ধ্রুবতারা যদি বলতে পারি, যেমন জাস্টিস মোহাম্মদ হাবিবুর রহমান বলেছিলেন প্রিয়াম্বল হচ্ছে পোলিস্টার, আর ইশতিয়াক আহমেদ বলছে আসলে পোলিস্টার। আমার মনে হয় আসলে এটা পোলিস্টার, কারণ কি সংবিধানের প্রাধান্য যদি রক্ষা না করি তাহলে সাধারণ আইনের সাথে তো এটার কি পার্থক্য, তো এটার প্রাধান্যটা তো আমরা রক্ষা করব। তো এক্সপ্লিসিটলি আমরা দেখবো একদম ক্লিয়ারলি আমরা বিভিন্ন অনুচ্ছেদে হচ্ছে এই জিনিসগুলোকে স্বীকৃতি দিয়েছি যে সুপ্রিম ল অফ দ্য রিপাবলিক একদম ক্লিয়ারলি আমরা বলে দিয়েছি। যেমন ভারতের সংবিধানে কিন্তু এই ধরনের যে আদার জুরিসডিকশনে এই ধরনের ক্লিয়ার রেকগনিশন কিন্তু নাই। আর জুডিশিয়ারিও কিন্তু এই যে কেস বাই কেস কনস্টিটিউশনাল সুপ্রিমেসিকে কিন্তু বিভিন্ন কেস 8th অ্যামেন্ডমেন্ট 6th অ্যামেন্ডমেন্ট সব বিভিন্ন কেসে কিন্তু এটাকে প্রোটেক্ট করেছে। এছাড়া বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন সে ইনভেন্ট করেছে, যেটাও কিন্তু সংবিধানের যে বেসিক ফিচার, বিশেষ করে সাংবিধানিক প্রাধান্য রক্ষা করে এরকম জিনিসগুলোকে কিন্তু যে পার্লামেন্ট অ্যামেন্ড করার যে ক্ষমতা এটাকে কিন্তু লিমিট করে দেয়। তো আবার দেখবো ইউনিক ফিচার আছে আমাদের সংবিধানে কিছু, যে আমাদের এখানে কিন্তু সোলেম এক্সপ্রেশন অফ দ্য উইল অফ দ্য পিপল এটাকে আমরা একদম এক্সপ্লিসিটলি ডিক্লারেশন করেছি। তারপরে পপুলার সভরেনিটি যেটা আছে আমাদের গভর্নমেন্টের পাওয়ার হিসেবে ওটাকে আমরা বলেছি সোর্স অফ পাওয়ার। আমাদের লিবারেশন অর স্ট্রাগল এখানে আসলে একটা ক্রুশাল রোল প্লে করেছে। তো কিছু মেকানিজম আছে যার মাধ্যমে আমরা আসলে দেখবো যে আসলে রাষ্ট্রের 3টা অর্গানেরই সংবিধানের যে কনস্টিটিউশনাল টেস্ট এটা পাস করতে হয়। যেমন জুডিশিয়াল রিভিউ, তো জুডিশিয়াল রিভিউ কিন্তু একটা গুরুত্বপূর্ণ ওয়ে। আমরা দেখলাম যদি কোনো কিছু সংবিধানের সাথে সাংঘর্ষিক হয় ওটাকে আনকনস্টিটিউশনাল ঘোষণা করতে পারে, আর ফান্ডামেন্টাল রাইট এনফোর্স করার জন্য রিট ইস্যু করা যেতে পারে। আবার এক্সিকিউটিভ যেটা আছে, এক্সিকিউটিভকে জুডিশিয়াল যে ভার্ডিক্ট আদালতের রায় মেনে চলতে হয়, সংবিধান মেনে চলতে হয়। আবার পার্লামেন্টের যে তদারকির আন্ডারে কিন্তু তার থাকতে হয়, আর সে যত কাজই করবে সেটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস এর সাথে মিলিয়ে করতে হবে। লেজিসলেটিভ কনস্ট্রেন্ট নিয়ে আমরা খুব ডিটেইলে আলোচনা করেছি যে তার যে পাওয়ার এটা সাবজেক্ট টু দ্য কনস্টিটিউশন, সংবিধানের অধীন। এছাড়া বেসিক স্ট্রাকচার যেটা আছে পরিবর্তন করতে পারবে না, ফান্ডামেন্টাল রাইটকে ভঙ্গ করতে পারবে না। তো বর্তমানে আমাদের যেটা হয়েছে, আমরা 7B আগে ছিল, 7B তো আনকনস্টিটিউশনাল ঘোষণা করা হয়েছে, বাট তারপরেও আনোয়ার হোসেন চৌধুরী কেসের কারণে তো বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন আছেই আমাদের। তো এই কারণে বেসিক স্ট্রাকচার কিন্তু স্টিল চেঞ্জ করা যাবে না। তো কনস্টিটিউশনাল কিছু টেস্ট আসছে আমরা দেখবো যে আসলে যদি আমরা কোনো কিছুকে ভ্যালিড বলতে চাই এখানে আমাদের 4টা ফিচার মাস্ট কমপ্লাই করতে হবে। তো এটা কাইন্ড অফ বোনাস বলতে পারি আমরা আজকের লেকচারের। তো মফিজুর রহমান খান ভার্সেস বাংলাদেশ যে কেসটা এটা কিন্তু আমরা আলোচনা করেছিলাম যে লেজিসলেটিভ জাজমেন্ট যেটা আছে তো এটা কিওর করা যাবে, ডিফেক্ট গুলো রিমুভ করে কিওর করা যাবে, বাট এটাকে কোর্টের যে জাজমেন্ট এটাকে রিভার্স করা যাবে না। তো এটা এখানে একটা কথা বলা আছে যে কোর্ট ডিসিশন শ্যাল নট বাইন্ড, আলটিমেটলি যে রিভার্স যেটা আছে জুডিশিয়াল পাওয়ারকে লিমিট করতে পারবে না, কারণ লেজিসলেশনের থ্রুতে জাজমেন্ট পাস করা যাবে না। তো এখানে 4টা ফিচার, একটা হচ্ছে কনস্টিটিউশনাল টেক্সট যেটা আছে এটার সাথে কনসিস্টেন্ট হইতে হবে, যে এমন কোনো কিছু এনঅ্যাক্ট করা যাবে না যেটা কনস্টিটিউশনাল প্রভিশনের সাথে কনফ্লিক্টিং হয়। আরেকটা হচ্ছে লেজিসলেটিভ কম্পিটেন্স, এখানে এটার সাথে একটা রিলেটেড ডক্ট্রিন আছে কালারেবল লেজিসলেশন, যে এমন কোনো কিছু তার অথরিটি নাই কিন্তু পাস করতেছে এই ধরনের কোনো কিছু কিন্তু পাস করা যাবে না। তো কনস্টিটিউশনাল যে প্যারামিটার আছে ওইটা ফলো করেই যে কোনো কিছু আছে অন্য ব্রাঞ্চ সেপারেশন অফ পাওয়ারকে ভঙ্গ না করে তার এই আইনটা পাস করতে হবে। যেমন যে আমরা দেখলাম যে এনক্রোচ আপন দ্য ব্রাঞ্চেস অথরিটি, তো সে যদি লেজিসলেটিভ জাজমেন্ট প্রকাশ করে সেটা কিন্তু জুডিশিয়ারির যে পাওয়ারটা আছে এটাকে কিন্তু আমরা দেখবো ভায়োলেট করে। আর এছাড়া প্রসিডিউরাল কমপ্লায়েন্স যেটা আছে, প্রসিডিউরাল কমপ্লায়েন্স করতে হবে। যেমন 15 অ্যামেন্ডমেন্ট কেসে আমরা দেখেছিলাম যে বিল আকারে উপস্থাপন করা, তারপর হচ্ছে মেজরিটির যে প্রসেসটা আছে এগুলো